চেয়েছিলাম এগুলো সব আছে কিনা। এগুলি যদি সব থাকে তাহলে তার এবার ইম্পোর্টারকে তিনি খবর দেন, জানায় যে তোমার ডকুমেন্ট আসছে, তুমি বাকি টাকা পেমেন্ট করে, যে তুমি যদি 50% আগে দিয়েছিলে আরো বাকি 50% দিয়ে তোমার ডকুমেন্ট তুমি নিয়ে যাও। আর ইস্যুইং ব্যাংক যখন দেখে যে যে সমস্ত ডকুমেন্ট গুলো চাওয়া হয়েছিল তার মধ্যে কোনো নড়বড় আছে বা ভিন্ন কিছু, তখন তারা এটাকে ডিসক্রিপেন্ট হিসাবে ট্রিট করে ওদেরকে জানায় যে আমরা যা ডকুমেন্ট চেয়েছিলাম এগুলো তা না, তোমরা এই ডকুমেন্ট গুলি এত সময়ের মধ্যে দাও। যদি না দাও তাহলে কিন্তু আমরা তোমাদের ডকুমেন্ট ফেরত দিব। ফেরত দিলে তো সে পেমেন্ট পাবে না। তখন তারা বাধ্য হয়ে আবারও সেই ডকুমেন্ট গুলো নির্দিষ্ট সময়ের মধ্যে দেয়। দিলে যখন দেখে ডকুমেন্ট ঠিক আছে, তখন এই আপনার ইম্পোর্টারকে এই ডকুমেন্ট গুলো দেয়। ইম্পোর্টার এই ডকুমেন্ট নিয়ে তারপরে সে তার ইতে যায়, মানে যেখানে যে বন্দরে মাল আসছে সে বন্দর থেকে সে মাল ছাড়ায় নেয়। আর কোনো কারণে যদি ডকুমেন্ট গুলো ঠিক না থাকে তাহলে কিন্তু এই ডকুমেন্ট গুলো ফেরত পাঠিয়ে দেওয়া হয়। অর্থাৎ ওই মাল যদি চলেও আসে তাহলেও এখানে ইম্পোর্টার এসে মালগুলি নিতে বাধ্য নয়। এটা হলো একটা সিম্পল পদ্ধতি, যে পদ্ধতির মাধ্যমে আমরা এইগুলো করে থাকি, মানে আপনার এই প্রক্রিয়াটা আমরা করে থাকি। হ্যাঁ, ইম্পোর্ট এবং এক্সপোর্ট গুলো যেভাবে হয় এখানে প্রশ্ন হয় এভাবে, ইজ ইজ এ কি প্রিন্সিপাল আন্ডারলাইং এলসি ইজ দ্যাট ব্যাংকস ডিল অনলি ইন ডকুমেন্টস অ্যান্ড নট ইন গুডস ইন দিস কনটেক্সট। বলা হয় এটা সিম্পল কথায় বলা হয় যে বিং ব্যাংক ডিলস উইথ ডকুমেন্ট নট উইথ গুডস। এই প্রশ্নটা আসে বা এটা আমাদের বুঝতে হবে যে ব্যাংক সব সময়ই ডকুমেন্ট নিয়ে ডিল করে, ব্যাংক মাল নিয়ে ডিল করে না। অর্থাৎ আপনি যে সমস্ত ডকুমেন্ট গুলো চেয়েছিলেন, 1 থেকে 10 পর্যন্ত ডকুমেন্ট আপনি চেয়েছেন, হুবহু ওই ডকুমেন্ট গুলি তারা দিয়েছে, কিন্তু বাস্তবিক পক্ষে দেখা গেল এই ডকুমেন্ট নিয়ে যখন মাল ছাড়াতে গেল মালের মধ্যে দেখা গেল যে এক্স্যাক্টলি ওই মাল আসছে না, অন্য কোনো মাল আসছে। আমাদের জীবনও আমরা এরকম বহু দেখেছি এই ঘটনা আমাদের ব্যাংকের, যে আমরা যে যে মালগুলো ইম্পোর্ট করতে চেয়েছিলাম, আমরা ইম্পোর্ট করতে চেয়েছি তুলা, দেখা গেল যেই তুলার কথা বলেছি সেই তুলা দেয় নাই, ভিন্ন তুলা দিয়েছে। আমরা চেয়েছিলাম তুলা, সেখানে পাঠিয়ে দিয়েছে জাহাজ ভর্তি সিরা, স্যান্ডেল, জুতা, এই সমস্ত জিনিস, এরকম বহু কিছু। কিন্তু আমরা কিন্তু অনেক ক্ষেত্রেই যেহেতু ডকুমেন্ট চলে আসছে অ্যাজ ইউজুয়াল ডকুমেন্ট পেমেন্ট আমাদেরকে করিয়ে দিতে হয়েছে, মাল কিন্তু বহু জিনিস পাই নাই। অর্থাৎ এই ক্ষেত্রে আপনার ইম্পোর্টার কিন্তু মারাত্মক সমস্যার মধ্যে তখন পড়ে যায়। তো এই জন্য বলা হয় যে অ্যাকচুয়ালি ব্যাংকের পক্ষে এটা সম্ভব না যে কি মাল এসছে, মাল দেখে কিন্তু আমরা পেমেন্ট করি না। আমরা পেমেন্ট করি হলো ডকুমেন্ট দেখে। ওরা যখন ডকুমেন্টগুলো আমাদের কাছে পাঠায়, ডকুমেন্টগুলো আমরা স্ক্রুটিনি করে দেখি যে ডকুমেন্টগুলির কথা আমরা বলেছিলাম হুবহু ওই ডকুমেন্টগুলি থাকলে উই আর বাউন্ড টু পে। এটাই হলো আপনার আন্তর্জাতিক যে আইন, এলসির যে শর্তটাই ঘটে যাবে। তাকে এই মর্মে গ্যারান্টি দিয়েছিলাম যে তুমি যদি আমাকে এই ডকুমেন্টগুলি দাও তাহলে তোমাকে আমি পেমেন্ট করবো। সো যখন তারা এইটা ফুলফিল করবে তখন আমরা উই আর বাউন্ড টু পে। এই জন্য বলা হয় যে ব্যাংকার্স বা ব্যাংক ডিলস উইথ ডকুমেন্ট নট উইথ গুডস। হ্যাঁ, সো এই প্রশ্ন যদি আসে বা বলা হয় তাহলে আমাদেরকে এভাবে উত্তর দিতে হবে। আমাদের আরেকটা জিনিস দেখা দরকার, দ্য রেসপন্সিবিলিটিস অফ দ্য পার্টি অফ এ লেটার অফ ক্রেডিট। লেটার অফ ক্রেডিটের ক্ষেত্রে যে সমস্ত পক্ষ জড়িত আছে এদের কার কি দায় দায়িত্ব আছে। তাহলে আমরা প্রথম পক্ষ হলো অ্যাপ্লিক্যান্ট বা ইম্পোর্টার। তাহলে ইম্পোর্টারের কাজ হলো যে ইম্পোর্টার তার ব্যাংকের বলতেছে যে তুমি আমার হইয়া এই লেটার অফ ক্রেডিট ইস্যু করে ডকুমেন্টগুলো আসলে আমি নিতে বাধ্য থাকবো। সো যখন এই ডকুমেন্টগুলি আসে ব্যাংক যখন তাকে বলে হি ইজ বাউন্ড টু পে, কোনো কারণে যদি তিনি না দেন ব্যাংক সেই ক্ষেত্রে পেমেন্ট করে দেয়, এন্ড দেন ইম্পোর্টার এগেনস্টে তখন সে আইনগত ব্যবস্থা নেয়, তার সম্পত্তি বা তার টাকা ফরফিট করে বা তার যে জায়গা জমি থাকে ওগুলো বিক্রি করে টাকা আদায়ের চেষ্টা করে। অর্থাৎ এটা হলো তাদের ইন্টারনাল বিষয়। বাট এই ক্ষেত্রে ইম্পোর্টার বা অ্যাপ্লিক্যান্ট ইজ বাউন্ড টু পে টু হিজ ইস্যুইং ব্যাংক। হ্যাঁ, যদি যে ডকুমেন্টগুলির কথা বলা হয়েছিল এই ডকুমেন্টগুলি যদি আসে। দেন আসে হলো অ্যাপ্লিক্যান্টস ব্যাংক। অ্যাপ্লিক্যান্ট ব্যাংকের কথা আমরা বারবার বলছি যে এই ব্যাংক ডকুমেন্ট পাওয়া মাত্রই তিনি পেমেন্ট করে দেন এক্সপোর্টারের ব্যাংকে। দেন তিনি তার ইম্পোর্টার কাছ থেকে সে টাকা নেয়, আদায় করুক বা না করতে পারুক তাকে এই পেমেন্ট করতেই হবে। সুতরাং এক্ষেত্রে এই দুইজনেরই কিন্তু দায় দায়িত্ব অনেক। ইস্যুইং ব্যাংক ডকুমেন্ট পাওয়ার পরে তিনি পেমেন্ট করবেন। ডকুমেন্ট যদি ঠিক না থাকে তাহলে তিনি তার ইম্পোর্টারের পক্ষ হইয়া তাদেরকে জানাবে যে ডকুমেন্টের মধ্যে কি কি ল্যাপসেস আছে, এই ল্যাপসেস কি ইম্পোর্টার গ্রহণ করবে কিনা। ইম্পোর্টার যদি গ্রহণ করে ল্যাপসেস থাকার পরও তাহলে পেমেন্ট করে দেন, না হলে কারেকশন করে ডকুমেন্ট পাঠাবেন, অথবা যদি রিজেক্ট করতে চান তাহলে রিজেক্ট করে দিবেন। এটা হলো ইস্যুইং ব্যাংকের কাজ। এখানে অ্যাডভাইজিং ব্যাংকের কি কাজ? অ্যাডভাইজিং ব্যাংক যদি শুধুমাত্র অ্যাডভাইজিং ব্যাংকই হয়
তার কাজ হলো ডকুমেন্ট পাওয়ার পরে সে তার এক্সপোর্টারকে অ্যাডভাইস করবে, জানাবে যে তোমার ডকুমেন্ট আসছে, তুমি এগুলো নাও, নেওয়ার পরে তোমার মাল তুমি এক্সপোর্ট করো। তাহলে এটুকু হলো এক্সপোর্টার অ্যাডভাইজিং ব্যাংকের কাজ, শুধু অ্যাডভাইস করা। এই অ্যাডভাইজিং ব্যাংকের যদি অন্য দায়িত্ব থাকে, তাকে তার দায়িত্ব যদি কনফার্মিং ব্যাংক হয় তাহলে তাকে কনফার্মেশনও দিতে হবে। হ্যাঁ, বা আলাদা কোনো ব্যাংক যদি কনফার্মিং ব্যাংক হয় তাহলে সেই ব্যাংক এই এক্সপোর্টারকে কনফার্মেশন দিবে, তুমি যদি এই ডকুমেন্টগুলি দাও তাহলে তোমাকে পেমেন্ট করা হবে। তাহলে একদিকে ইস্যুইং ব্যাংক কনফার্মেশন দিচ্ছে অন বিহাফ অফ ইম্পোর্টার, আবার এক্সপোর্টারকে কনফার্মেশন দিচ্ছে তার দেশের কোনো একটা ব্যাংক, সেটা হলো কনফার্মিং ব্যাংক। আর লেটার অফ ক্রেডিটের ক্ষেত্রে অনেকগুলো লেটার অফ ক্রেডিট হতে পারে। আমরা শুরুতেই বলছিলাম যে লট অফ লেটার অফ ক্রেডিট। আমরা এগুলো ডিটেলস আজকে আলাপ করব না, কারণ ডিটেলস আমাদের আলাপ করার সময়ও না, ডিটেলস এগুলো জানতেও খুব একটা চায় না। এই কারণে আমরা তো ডিটেলস খুব আলাপ করব না, আমরা আলাপ করলে অনেক সময় লাগবে। এর মধ্যে যেমন উল্লেখযোগ্য নামগুলো তো আমরা জানি, রিভোকেবল লেটার অফ ক্রেডিট। আর সংক্ষেপে যদি আমি একটু বলি, যে সমস্ত লেটার অফ ক্রেডিট সাধারণত হয় ইরেভোকেবল লেটার অফ ক্রেডিট। এটা জানি না রাখেন যে আমরা যে তাকে আন্ডারটেকেন দিচ্ছি, আন্ডারটেকেন যে কোনো মুহূর্তে ভঙ্গ করা যাবে, এটাকে বলে রিভোকেবল, ভঙ্গ করা যায়। তো ভঙ্গ করলে আমি আজকে বললাম তুমি ডকুমেন্টগুলি পাঠাও, পরশুদিন আমি বলবো যে না, আমি তোমার শর্ত আমি উঠাই নিলাম, তাহলে তো এই এলসি তো কেউ গ্রহণ করবে না। তাহলে গ্রহণ করবে কোনটা, যেই শর্ত ভঙ্গ করা যায় না, ইরিভোকেবল যেটা, সেটাকে গ্রহণ করে। তো এটা রিভোকেবল হতে পারে, ইরিভোকেবল হতে পারে, বাট সারা পৃথিবীতে চলে হলো ইরিভোকেবল লেটার অফ ক্রেডিট। কনফার্ম লেটার অফ ক্রেডিট, যে ক্ষেত্রে কনফার্মেশন আগেই দেওয়া থাকে যে তোমরা যদি দাও অবশ্যই তোমরা পেমেন্ট পাবা, বা এটা আমাদের দেশ থেকে কনফার্মেশন দেওয়া হোক অথবা তার দেশ থেকে কোনো একটা ব্যাংক কনফার্মেশন দিবে। দিস ইজ হলো কনফার্ম লেটার অফ ক্রেডিট। আনকনফার্ম, যেখানে এই কনফার্মেশন থাকে না। এলসি অ্যাট সাইট, যেখানে ডকুমেন্ট পাওয়া মাত্রই তাকে পেমেন্ট করে দেওয়া হবে। ইস্যুয়েন্স এলসি অর ডেফার্ড পেমেন্ট, যেখানে বাকিতে আপনার ডকুমেন্ট পাওয়ার অনেক পরে টাকা দেওয়া যায়, বাকিতে দেওয়া যায়। ব্যাক টু ব্যাক, আমি ইম্পোর্ট করব এই শর্তে যে আমি এক্সপোর্ট করব, এক্সপোর্ট থেকে আমি তাকে পেমেন্ট করব। দিস ইজ হলো ব্যাক টু ব্যাক। আমাদের দেশে আপনারা জানেন যে ব্যাপকভাবে আমাদের গার্মেন্টস সহ এই বড় বড় ইন্ডাস্ট্রি গুলোতে ম্যাক্সিমামই ব্যাক টু ব্যাক হয়, কারণ এত টাকার মাল আছে যে শুরুতেই ইম্পোর্ট পেমেন্ট করা সম্ভব না। এই ইম্পোর্ট পেমেন্টটা সেটেল করা হয় এক্সপোর্ট থেকে। দিস ইজ হলো ব্যাক টু ব্যাক, একটা এলসি রেজিস্টার আর একটা এলসি খোলা। ট্রান্সফারেবল লেটার অফ ক্রেডিট, যে লেটার অফ ক্রেডিট একজনের নামে যায়, তিনি আরেকজনের নামে ট্রান্সফার করতে পারেন, অর্থাৎ তিনি পাইলেন, পাই আরেকজনকে দিয়ে কাজটা করাবেন। ট্রান্সফারেবল। আনট্রান্সফারেবল, যেখানে এটা করা যায় না। প্রি নেগোসিয়েবল লেটার অফ ক্রেডিট, যেখানে সহজে অন্য আরেকজনের সাথে নেগোসিয়েট করা যায়। রিভলভিং লেটার অফ ক্রেডিট, একটা মাস্টার এলসি থাকে, তার এগেইনস্টে অনেকগুলো ছোট ছোট এলসি, একটার পর একটার পর কাজ চলতেই থাকে। দিস ইজ হলো রিভলভিং লেটার অফ ক্রেডিট। রেড ক্লজ, এখানে শর্ত দেওয়া থাকে যে আপনার মাল যেই মানে কি বলে ইম্পোর্ট করার পূর্বে কিছু পেমেন্ট, সরি, এক্সপোর্টারকে এই নিশ্চয়তা দেয় যে তোমাকে কিছু কিছু পেমেন্ট অ্যাডভান্স করা হবে, কারণ এক্সপোর্ট করার ক্ষেত্রে অনেক সময়ই তার অনেক প্যাকিং ক্রেডিট বলে, যে তাকে এই পেমেন্টটা ওই ব্যাংক আগেই করে দেয়। দিস ইজ হলো রেড ক্লজ, ওটা বলাই থাকে যে এই টাকাটা তাকে দিবে। গ্রিন ক্লজ, ওখানে আরো কিছু পেমেন্ট থাকে যে পেমেন্টগুলো তাকে করা হবে। এই দুটা ক্লজ সাধারণত যুক্ত থাকতেও পারে, নাও থাকতে পারে। সো এগুলো দিজ আর দ্য টাইপস অফ আপনার লেটার অফ ক্রেডিট। স্যার এক্সকিউজ স্যার স্যার আমরা 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 আসতেছি, আমরা আসতেছি আমার মূল আলোচনা। আমি প্রায় শেষের পথে, আপনাদের প্রশ্ন আমি নিব, আমি প্রশ্ন আপনাদের নিব। আমি একটু শুধু আমার সেশনটা শেষ করে নেই, তাহলে সুবিধা হবে। আমরা যে সমস্ত প্রশ্নগুলো এই ক্ষেত্রে হতে পারে, সম্ভাব্য কিছু প্রশ্ন আমি একটু বলি, তারপরে আপনাদের প্রশ্ন আমি শুনবো। বলা হয়েছে প্রথমেই যে ডিফাইন পারচেজ সেল কন্ট্রাক্ট, হোয়াট আর দ্য মেইন কম্পোনেন্ট অফ এ পারচেজ সেল কন্ট্রাক্ট। আমি দুটাই আলোচনা করেছি, সেল পারচেজ কন্ট্রাক্ট কি, তার কম্পোনেন্ট গুলি কি। হাউ মেনি ট্রেড পেমেন্ট মেথড, ট্রেড পেমেন্ট মেথড গুলি আমরা কথা বলছি। অ্যাডভান্স পেমেন্ট আছে, আমরা বলছি লেটার অফ ক্রেডিট আছে, লেটার অফ কালেকশন আছে, আপনার ডকুমেন্টারি কালেকশন ক্রেডিট আছে, সেখানে আমরা ওপেন অ্যাকাউন্ট আছে। এগুলো হলো আপনার পেমেন্ট মেথড গুলোর কথা বলছি। হোয়াট ইজ দ্য প্রসেস অফ লেটার অফ ক্রেডিট, লেটার অফ ক্রেডিটের প্রক্রিয়াটা আমি বলছি একদম কিভাবে শুরু হয়। যে ইম্পোর্টার তার ব্যাংকের কাছে যায়, তার ব্যাংক তাকে বোঝার পরে যদি বোঝে সে পেমেন্ট করবে, দেন সে লেটার অফ ক্রেডিট ইস্যু করে পাঠায় হলো অ্যাডভাইজিং ব্যাংকের কাছে। অ্যাডভাইজিং ব্যাংক যদি তার এক্সপোর্টারকে কনফার্মেশন দেয়, তিনি কনফার্মিং ব্যাংক হতে পারেন, তিনি আপনার কি বলে দেন যা হলো এক্সপোর্টার। এগুলো হলো আমাদের পক্ষ, কার কি দায় দায়িত্ব, এগুলো আমরা আলোচনা করেছি, প্রক্রিয়া আমরা আলোচনা করেছি। আমরা তারপরে আছে হলো
হোয়াট আর দ্য অ্যাডভান্টেজ, কি অ্যাডভান্টেজ লেটার অফ ক্রেডিট আমরা বলেছি যে ডাজ এ ডকুমেন্টারি লেটার অফ ক্রেডিট ওপেন বাই অ্যান ইম্পোর্টার থ্রু হিজ ব্যাংক in Bangladesh ensure that you will get the exact quality or right quality or quantity of the goods for which the letter of credit is open. আপনাকে যদি বলা হয় যে একজন ইম্পোর্টার যে পরিমাণে মালের জন্য, যে কোয়ালিটির মালের জন্য তিনি এলসি খুলেছেন, তিনি কি অবশ্যই সেই পরিমাণে মাল এবং সেই কোয়ালিটির মাল পাবেন? এই লেটার অফ ক্রেডিটকে এটা এই নিশ্চয়তা দেয়? কি করে? কোনো নিশ্চয়তা নাই। আমরা বলছি যে আমরা ব্যাংক ডিলস উইথ ডকুমেন্ট, নট উইথ গুড। ডকুমেন্ট, রাইট স্যার। আমার কাছে যদি ডকুমেন্ট গুলি আসে আমরা পেমেন্ট করে দিব, সেই ক্ষেত্রে সবসময় ইম্পোর্টার তার কাঙ্ক্ষিত মাল, কাঙ্ক্ষিত গুণাবলী, কাঙ্ক্ষিত পরিমাণ তারা পায় না। এই ক্ষেত্রে অনেক সময় তারা ফ্রডের শিকার হয়। হ্যাঁ, ফ্রডের শিকার হয়। সেটা মিট করার জন্য ভিন্ন ব্যবস্থা, সেটার জন্য আদালতে যেতে হয়। হ্যাঁ, আমাদের দেশের ভিতর আমরা বহু ফ্রড হয়ে আমরা জমি কিনি, আমরা দেখে শুনে কেনার পরে দেখা যায় যে ডকুমেন্ট যা দিল একটা ফ্রড ডকুমেন্ট। হ্যাঁ, বা জমি যে পরিমাণ দেওয়ার কথা এই পরিমাণে দেয় না, তখন বাধ্য হয়ে তাকে আইনগত ব্যবস্থা নিতে হয়। তো আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে যেহেতু মাল আমরা দেখি না, আমরা সম্ভাব্য এই এই রিস্ক অ্যাভয়েড করার জন্য সবগুলো প্রক্রিয়া অবলম্বন করার পরও দেখা যায় যে আমরা নানাবিধ ভাবে ফ্রডের সম্মুখীন হই। সুতরাং এলসি এটা এইটুকু নিশ্চিত করে না যে অবশ্যই ইম্পোর্টার তার কাঙ্ক্ষিত মানের এবং কাঙ্ক্ষিত পরিমাণ মাল পাবে। হোয়াট আর দ্য ডকুমেন্টস রিকোয়ার্ড ফর এ লেটার অফ ক্রেডিট, আমরা বলছি কি কি ডকুমেন্ট গুলি আমাদের লাগে। এছাড়াও আমাদের আরো বেশ কিছু প্রশ্ন হয়তো হতে পারে, যে প্রশ্ন হতে পারে সেই প্রশ্নগুলো আমাদের যদি হয় বা আপনাদের কাছ থেকে আসে, বা আমরা শেষের দিন আমরা টোটাল কোশ্চেন গুলোকে নিয়ে আবার আমরা বসবো। আমি একটা প্রাথমিক ধারণা আপনাদেরকে আমি দেওয়ার চেষ্টা করলাম যে আমাদের এই পর্ব থেকে কি ধরনের মানে বিষয়গুলো আমাদের থাকে। আপনারা মেহরবানি করে যদি এবার আপনাদের জন্য ফ্লোর আমি ওপেন করে দিচ্ছি, আপনাদের কার কার প্রশ্ন আছে একে একে করেন, যাতে অন্যরা এর থেকে শুনে লাভবান হন। সকলে একসাথে কথা বলতে গেলে আমরা বুঝতে পারবো না, আমরা উত্তর দিতে পারবো না। প্লিজ, কার স্যার, প্রশ্ন আছে একটু আসসালামু বেশি। আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্বামী, স্যার, জি স্যার, স্বামী, স্যার। জি স্যার, ওকে স্যার। স্বামী, আপনি কোত্থেকে বলছেন? স্যার, আমি কুমিল্লা থেকে বলছি স্যার, আমি যমুনা ব্যাংকে আছি স্যার। ভেরি গুড, বলেন স্বামী, আপনি স্যার, বলেন আপনার কি আমার একটা প্রশ্ন। কোশ্চেন ছিল স্যার। হুম, স্ট্যান্ড বাই এলসিটা স্যার কি স্যার? এটা স্যার এলসির প্রকার মধ্যে ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ, স্ট্যান্ড বাই লেটার অফ ক্রেডিট জেনারেলি এটা অনেকটাই আপনার ওই যে রিভলভিং টাইপের। স্ট্যান্ড বাই লেটার অফ ক্রেডিট হলো যে সাধারণত আমরা একটা এলসি থাকে, তার এগেইনস্টে অনেকগুলো মালের সাপ্লাই হতে পারে। হ্যাঁ, মালের সাপ্লাই হতে পারে, এবং যখনই আপনার এলসি আমরা পাই, এলসি পাওয়ার পরে তাকে পেমেন্ট করে দেওয়া হয় এবং অনেকগুলো অনেকগুলো আপনার এলসি সেই ক্ষেত্রে হতে পারে। জেনারেলি আমাদের যে নর্মাল যে লেটার অফ ক্রেডিটের ক্ষেত্রে আমরা এগুলো ডকুমেন্ট গুলো দেখি যে সবগুলো ডকুমেন্ট ঠিক মতো আছে কিনা, এবং একটা এলসির এগেইনস্টে সাধারণত একটাই হয়। কিন্তু স্ট্যান্ড বাই লেটার অফ ক্রেডিটের ক্ষেত্রে অনেকগুলো অনেকগুলো ইয়ে হতে পারে। হ্যাঁ, আপনার অনেকগুলো এক্সপোর্ট হতে পারে আর কি। হ্যাঁ, এটা হলো আপনার সাধারণ এলসি থেকে একটু ডিফারেন্ট হলো ওখানে আর কি। স্যার, আরেকটা কোশ্চেন ছিল স্যার। সেটা হলো বলেন। স্যার, রেড ক্রস এলসির ক্ষেত্রে এটা কি স্যার হুম, এক্সপোর্টারের ব্যাংক তাকে এই সুবিধাটা দেবে যে মাল রাইট export করার রাইট জন্য? রাইট রাইট আচ্ছা স্যার। রেড ক্রস গ্রিন ক্রস দুইটাই আপনার এক্সপোর্টারের, কারণ ওখানে এক্সপোর্টার মাল তৈরি করতে তার যে খরচ হয়, তার সাধারণত বলা হয় যে মানে প্রি শিপমেন্ট স্টেজের মাল শিপমেন্ট করার আগেই তার কিছু খরচ হয়। এটাকে জেনারেলি বলে প্যাকিং ক্রেডিট অর্থাৎ মাল রেডি করার জন্য তার যে আনুষঙ্গিক খরচ, লেবার কস্ট থেকে অনেকগুলো খরচ হয়। এই খরচগুলো তিনি যদি আগে পান তার জন্য সুবিধা হয়। হ্যাঁ, তখন ওটা বলা থাকে, এই লেটার অফ ক্রেডিটের মধ্যে বলাই থাকে যে তাকে ফেসিলিটি গুলো দিবে। এটা এক্সপোর্টারের ব্যাংক তাকে এই পেমেন্টটা করে। থ্যাংক ইউ স্যার। স্যার, আরেকটা ছোট্ট কোশ্চেন স্যার। বলেন। এটা হলো স্যার, নেগোশিয়েটিং ব্যাংক, অ্যাডভাইজিং ব্যাংক, কনফার্মিং ব্যাংক, এগুলো কি স্যার বেসিক্যালি তো স্যার এক্সপোর্টার দেশে হয়? এক্সপোর্টারের এক্সপোর্টারের দেশে শুধু না, মোস্টলি একটা ব্যাংকই, যে ব্যাংকে আমরা পাঠাই, মানে লেটার অফ ক্রেডিট পাঠাই, ইস্যুইং ব্যাংক রাইট। যেখানে পাঠায় সেই ব্যাংকের কাস্টমার থাকে এক্সপোর্টার। এক্সপোর্টার যেহেতু ওই ব্যাংকের কাস্টমার, সুতরাং তার কাছে এলসি গেলেই সে তাকে মেসেজ দেয় যে তোমার এলসি আসছে, এবং ওই ব্যাংক সাধারণত তাকে এইটুকু নিশ্চয়তা দেয়, যেহেতু ইস্যুইং ব্যাংক
ওই ব্যাংকটাকে নর্মালি আন্ডারটেকেন দেয় যে তোমরা যদি আমাকে ডকুমেন্ট গুলি দাও তাহলে তোমাকে আমি পেমেন্ট করবো, সুতরাং সেই কিন্তু তাকে অ্যাডভাইজও করে, তাকে কনফার্মও করে। হ্যাঁ, সো একটা ব্যাংকই কিন্তু, এবং রিইম্বার্সমেন্টও ওই ব্যাংকই সাধারণত করে। আর কোনো কারণে যদি এক ব্যাংক না হয় তাতে কোনো অসুবিধা হয় না, বাট সবগুলো ব্যাংকই তার দেশের ভিতরে জেনারেলি হয়। ইভেন এমন হতে পারে যে রিইম্বার্সিং ব্যাংকটা অন্য কোনো দেশে, থার্ড কোনো দেশেও যদি হয় তাতেও কোনো সমস্যা নাই। তিনি যদি ওই ব্যাংকের উপরে ট্রাস্ট থাকে যে না তারা আমাদেরকে পেমেন্ট করবে, রিইম্বার্সমেন্টটা তিনি করবেন, সো এটা অন্য কোনো ব্যাংক, কোনো গুরুত্বপূর্ণ কোনো ব্যাংক যদি হয় যে যাদের সুনাম আছে, সেটা অন্য কোনো দেশে হতে পারে। সাধারণত এটা তার দেশের এবং একটা ব্যাংক এই সবকটা ফাংশন করে বেশিরভাগ ক্ষেত্রে আর কি। স্যার স্যার লাস্ট একটা কোশ্চেন স্যার। বলেন। হ্যাঁ স্যার, সেটা হচ্ছে স্যার আমরা তো ব্যাংকার যারা, আমরা তো ডকুমেন্টস নিয়ে কাজ করি। হুম। সেই ক্ষেত্রে স্যার একটা কাস্টমার স্যার তুলা ইম্পোর্ট করলো, হুম। কিন্তু বেসিক্যালি তুলে আসলো না, আসলো স্যার ছেঁড়া স্যান্ডেল। জি। এই ক্ষেত্রে তো আমরা পেমেন্টটা করে দিচ্ছি করে এখন। দিচ্ছি। তার সাথে ইম্পোর্টার স্যার এখানে সুরক্ষাটা কি রইলো, মানে সে কি করতে পারে, সে যে একটা লস খেলো। সে সে করতে পারে বলতে, তার প্রথম কথা হলো যে আপনি ভালো প্রশ্ন করেছেন, কারণ এই ঘটনা যে একেবারে ঘটনা তা না, বাট এই ঘটনা যে রেগুলার ঘটে তাও না। তার কারণ হলো এখানে আপনি খেয়াল করেন যে এখানে অনেকগুলো পক্ষ জড়িত আছে। প্রথম কথা হলো যে আমি তো আমি নিজে সুরক্ষা পাওয়ার জন্য কোন কোন ডকুমেন্ট গুলি হইলে আমি সুরক্ষিত থাকবো, সেই রাইট স্যার। সেই ডকুমেন্ট গুলোর কথা কিন্তু আমি উল্লেখ করে দিচ্ছি। আমি প্রি শিপমেন্ট ইন্সপেকশনের কথা বলে দিচ্ছি যে শিপমেন্ট হওয়ার রাইট। আগে এই সংস্থার মাধ্যমে আপনারা ইন্সপেকশন করে দিবেন। যে রাইট স্যার। ইন্সপেকশন কোম্পানির একটা ভালো কোম্পানি, এরকম একটা কোম্পানি দিকে আমরা করাচ্ছি। আচ্ছা, আমরা করাচ্ছি, ওই ব্যাংক ডকুমেন্ট গুলো দেখতেছে, তারপরে মনে করেন শিপমেন্ট হয় সময় শিপিং ডকুমেন্টের ভিতরে কিন্তু ওই জিনিস উল্লেখ থাকে তিনি কি শিপ করতেছেন, তাই না? যে রাইট স্যার। আপনার মানে বিল অফ লেডিং, যেটা বিল অফ লেডিং এর ভিতরে তো আপনার মালের একটা ডেসক্রিপশন থাকে যে কোন মালগুলিতে তারা পরিবহন করতেছে, ইন্সপেকশন থাকে, বিল অফ লেডিং থাকে। এই অনেকগুলো জিনিস থাকার পরও নানাবিধ ভাবে যোগ সাজসের মাধ্যমে এগুলো হয়ে যেতে পারে। যদি কোনো কারণে হয়ে যায় সেই ক্ষেত্রে আপনার রাস্তা হলো, যেমন ওই যে বললাম আমরা 1 কোটি টাকাতে জমি কেনার পরে দেখা গেলো সেই জমিটা ফেক, এই জমির দলিলটা ঠিক ছিল না, বা দলিল জমিটা অরিজিনাল দলিল মানে দলিল, যে দেখা গেছে আমি খুব একেবারে প্র্যাকটিক্যালি দেখেছি। ধরেন আপনি জানেন যে এটা ওনার পৈতৃক সম্পত্তি, ওনার বাবার কাছ থেকে পাওয়া, তিনি তার নামে মিউটেশন করেছেন, বাবার সম্পত্তি বাবা মারা গেছে তার নামে মিউটেশন করেছে। কিন্তু পরবর্তী সময় দেখা গেল জমি কেনার 1 বছর পরে আইসা দাঁড়াইলো যে তার একটা ছোট ভাই আছে, সেই ভাইটা 10 বছর আগে বিদেশ চলে গেছিল, যাকে আপনি জানতেন না, চিনতেন না, বা তার সম্পর্কে কোনো কথা নাই, তিনি 10 বছরের বিদেশেই ছিলেন। তিনি প্রসঙ্গক্রমে যখন শুনলেন যে তার ছোট ভাই বাবার ওই সম্পত্তিটা বিক্রি করে দিচ্ছে, গুলশান একটা বাড়ি, দাম হলো 50 কোটি টাকা, তিনি তো শুনে মাথা গরম, তিনি যে করে হোক দেশে ছুটে আসলেন, আইসা আপনার বিরুদ্ধে সু করে দিলেন যে এই আপনি যে জমি কিনছেন এটা তো ঠিক হয় নাই, কারণ এই জমির তো মালিক আমিও, বাবার সন্তান আমিও। তিনি যে করেই হোক তার অ্যাবসেন্সে তার নামে মিউটেশন করাই নিয়েছে, এবং আমাদের দেশে এটা ইজ ভেরি পসিবল যে এই কাজগুলো অহরহ হয়। তো এখন তিনি যখন শু করবেন আপনার তো, আপনার কিন্তু টাইটেল আর ঠিক থাকবে না, কারণ জমি বিক্রি করার কথা ছিল দুইজনে, করছে একজনে। রাইট হ্যাঁ, স্যার। তাহলে জি কিন্তু স্যার। আপনি ভেজালে পড়ে গেলেন। তখন একমাত্র উপায় হলো যে যিনি বিক্রি করছে তার বিরুদ্ধে মামলা করা ছাড়া আপনার কিন্তু কোনো আর ওয়ে নাই। তো আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে আমরা যখন এরকম প্রবলেমে পড়ি তখন আমরা আন্তর্জাতিক আদালতে আমরা আমরা সু করি, সাধারণত সু করার মাধ্যমেই তখন তাকে যেসব যে প্রক্রিয়া ধরা দরকার সেই প্রক্রিয়ায় ধরতেছে। বাট অধিকাংশ ক্ষেত্রে হচ্ছে না। এই যে ধরুন আমাদের দেশ থেকে ওই যে এখন যে শুনতেছেন হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা যে বাইরে চলে যাচ্ছে, এগুলো কিভাবে গেছে? সব ব্যাংক ট্যাঙ্কের মাধ্যমেই তো গেছে, তাই না? যে ব্যাংক আপনাকে বলেছিল যে মালের দাম এত টাকা, জি অ্যাকচুয়ালি স্যার। দেখা গেলো মালের দাম হলো তার অর্ধেক, তাহলে আপনার বাকি টাকাগুলো ফাও চলে গেছে। তিনি তো মালের এগেনস্টে টাকাটা নেওয়ার কথা, মাল না দিয়ে তো টাকা চলে যাচ্ছে। এরকম অনেক ঘটনা ঘটতেছে, এবং এগুলো এখনো যে আমাদের দেশের যে ব্যাংকগুলো, কেন্দ্রীয় ব্যাংক যে বলতেছে আমরা টাকা ফেরত আনবো, টাকা ফেরত আনতে হলে কি করতে হবে? তাকে শো করতে হবে, ইন্টারন্যাশনাল কোর্টে শো করার পরে যদি আপনি প্রমাণ করতে পারেন যে জি আমি যে স্যার। মালটা পেয়েছিলাম এই মালটার দাম হলো 1 কোটি টাকা, বাট এখান থেকে 5 কোটি টাকা তিনি ফলস দিয়ে নিয়েছেন, তখন এটা জি। প্রমাণ হইলে তখন তাকে ধরা হবে এবং তার টাকা রিইম্বার্স করার চিন্তা করা হবে তখন। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ জি। স্যার। জি। জি, নেক্সট সামিট, থ্যাংক ইউ। এরপরে কে কথা বলবেন? নেক্সট, নেক্সট কে কথা বলবেন? স্যার আমি একটু কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ, বলেন আপনি।
স্যার আমাদের এই ট্রেড মানে ফরেন ট্রেডের উপরে কয়টা ক্লাস হচ্ছে এ পর্যন্ত স্যার? আমরা হ্যাঁ, অনেকেই রেগুলার ছিলাম না আমাদের। হ্যাঁ, আজকে দুইটা হচ্ছে স্যার। আজকেরটা হলো সেকেন্ড ক্লাস। জি 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 স্যার, আমি ফার্স্ট ফার্স্ট যে ক্লাসটা ওইটার যে সমস্ত আলোচনা মেইলে পেয়েছিলাম স্যার। আহ, আপনার ভিডিওটা সম্ভবত পাইনি। আর এই ক্লাসটাও কি মেইলে এইগুলো মেইলে সেন্ড করা হবে স্যার? হ্যাঁ, মেইলে পাবেন, প্লাস এটা রেকর্ডও পাবেন। এই যে আমার ক্লাসের আপনি গত যে ক্লাস হয়েছে সেই জি। ক্লাসের আপনি রেকর্ডও পাবেন, এই ক্লাসেরও রেকর্ড পাবেন, আপনার পুরো ভিডিওটা আচ্ছা পাবেন আচ্ছা এবং ডকুমেন্টস গুলি পাবেন, অ্যাজ ইফ আপনি লাইভ স্যার, আমি গত যা ক্লাসটা আমি শুনতেছেন। করতে পারিনি। হ্যাঁ, গত ক্লাসটা করতে পারিনি, কিন্তু আপনি যে এটা মেইলে যেটা দিয়েছেন আমি ওইটা পড়ে দেখছি যে মোটামুটি সুন্দর আছে, বোঝা যায়। জি, ভালো লাগছে আমার। আচ্ছা। জি স্যার, আর একটা বিষয়, ব্যাক টু ব্যাক এলসি আপনি সংক্ষেপে একটা কথা বলছিলেন স্যার, যদি সংক্ষেপে একটু ব্যাক টু ব্যাক এলসি একটু বলেন। ব্যাক টু ব্যাক নামটা থেকেই দেখেন বোঝা যাচ্ছে যে একটা একটা এলসির মানে পিঠে আরেকটা, ব্যাক টু ব্যাক মানে একটার জি পিঠে জি আরেকটা, মানেটা কি? ধরেন আমি আমি যে গার্মেন্টস ওয়ালারা মোস্টলি ধরেন ফরেন আইটেম মানে ইম্পোর্টেড আইটেমের মাধ্যমে যে কাপড়গুলো যত রকমের আমরা এক্সপোর্ট করি, রেডিমেড গার্মেন্টস মোস্টলি বিদেশ থেকে আমাদেরকে ইম্পোর্ট করতে হয়। এখন মনে করেন একটা এক্সপোর্ট হবে হলো, আমি একটা এক্সপোর্ট, এরা তো প্রথমে পায় হলো একটা এক্সপোর্ট অর্ডার। এক্সপোর্ট অর্ডারের মধ্যে মনে করেন ধরেন 1 কোটি ডলারের একটা এক্সপোর্ট অর্ডার বা 50 লাখ 10 লাখ পাইলো। তো তার পক্ষে $10 লাখ এক্সপোর্ট করতে ধরেন 8-9 লাখ টাকা বা 7 লাখ টাকার মাল ইম্পোর্ট করতে হবে। তাহলে এইটা যদি তার নগদ টাকায় বা অথবা তার ক্যাশ এলসি অথবা যেভাবেই করুক না কেন, এটা ডিফিকাল্ট হয়ে পড়ে, কারণ গার্মেন্টস গুলোতে এত বাল্কি তাদের এক্সপোর্ট, আর সারা বছর তো তাদের কাজ হলো এক্সপোর্টই করা, তারা তো লোকালি সেল করে না, সারা বছরই তাকে মাল ইম্পোর্ট করতে হয়। তো মাল যখন সে ইম্পোর্ট করে, এই মালগুলির জন্য ওখানে বলাই থাকে যে আমরা এক্সপোর্ট করব মালগুলি, এক্সপোর্ট যে পেমেন্ট পাবো ওই পেমেন্ট থেকে ইম্পোর্ট পেমেন্টটা করব, ইম্পোর্ট পেমেন্টটা করব। তাহলে এই এই আমার ব্যাংক যখন আমাকে একটা এলসি ওপেন করে দিচ্ছে, অ্যাজ ইউজুয়াল তার কাছে কিন্তু আমার এক্সপোর্ট এলসিটাও কিন্তু জমা দেওয়া থাকে। তো আলটিমেটলি যখন আমার এক্সপোর্ট পেমেন্টটা আসে সেই পেমেন্ট থেকে তারা ইম্পোর্ট পেমেন্টটা রেখে দেয়। এই যে একটা এক্সপোর্ট এলসি কে লেন রেখে, এক্সপোর্ট এলসি কে লেন রেখে একটা ইম্পোর্ট এলসি খুলতেছে, অর্থাৎ সেই ইম্পোর্ট এলসি খোলার জন্য আমাকে যেটুকু হয়তো একটা ন্যূনতম মার্জিন দেওয়া দরকার এটুকু দিচ্ছি, বাট তার এগেন্স্ট আমি অন্য কোনো কোলেটারাল সিকিউরিটি দিচ্ছে না। কোলেটারাল সিকিউরিটি হিসেবে আমার এক্সপোর্ট এলসিটাই কাজ করতেছে, যে মালগুলো আসার পরে আমি এটা বানায়া মাল আবার এক্সপোর্ট করব। তো এই যে এক্সপোর্ট এলসি কে লেন রেখে একটা ইম্পোর্ট এলসি ওপেন করা হচ্ছে, দিস ইজ ওয়াই ইট ইজ কল্ড ব্যাক টু ব্যাক এলসি। একটা এলসির এগেনস্ট, এক্সপোর্ট এলসির এগেনস্টে ইম্পোর্ট এলসি খোলা হচ্ছে। কথাটা কি বুঝাইতে পারলাম কিনা? কে প্রশ্ন করেছিলেন, আপনি কি বুঝতে পারলেন কিনা? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি স্যার। তরিকুল বুঝতে পেরেছেন? জি জি হ্যাঁ, বুঝতে পেরেছি। ওকে। থ্যাংক ইউ স্যার। বলেন এরপরে। সালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার, ওই ডকুমেন্টারি ক্রেডিট আর এলসি দুটো কি একই জিনিস না কোনো পার্থক্য আছে মহোদয়? না, 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 ডকুমেন্টারি ক্রেডিট আর এলসির মধ্যে সামান্য একটু পার্থক্য আছে। যদি আপনি ডকুমেন্টারি লেটার অফ ক্রেডিট এবং লেটার অফ ক্রেডিট, এই দুইটার মধ্যে কোনো পার্থক্য নাই, এই দুইটা অলমোস্ট সেম। আর ডকুমেন্টারি ক্রেডিট এবং লেটার অফ ক্রেডিট এই দুইটার মধ্যে সামান্য কিছু পার্থক্য আছে। সেগুলো ডকুমেন্টারি ক্রেডিটের ক্ষেত্রে ডকুমেন্টারি ক্রেডিটটা একটু লিটল বিট টাফ, টাফ ইন এ সেন্স যে সেখানে আরো কিছু ডকুমেন্টের কথা বলা থাকে, যে এই ডকুমেন্টেশন গুলো আপনার পেমেন্টের সময় এই ডকুমেন্টেশন গুলো করতে হবে। হ্যাঁ, ডকুমেন্টেশন গুলো করতে হবে। তো দুইটার পদ্ধতিগত কোনো পার্থক্য নাই, পদ্ধতিগত কোনো পার্থক্য নাই, পার্থক্যের মধ্যে এইটুকু পার্থক্য আছে যে এখানে বাড়তি কিছু ডকুমেন্টেশন করতে হয় আর কি। হ্যাঁ, আর লেটার অফ ক্রেডিটটা লিটল বিট ইজিয়ার, এই জন্য আমরা যা করি এলসি করি, এলসি আর
লেটার অফ ক্রেডিট এবং ডকুমেন্টারি লেটার অফ ক্রেডিট এই দুটো সেম জিনিস, দুটো ভিন্ন নামে, অথবা লেটার অফ মানে LOU বলে, হ্যাঁ, লেটার অফ আন্ডারটেকিং ও বলে এটাকে। এই তিনটা আচ্ছা একই জিনিস। আচ্ছা জি স্যার। এরপরে বলে একটু একটু শুনে আমি ওটা ক্লাস নিয়েছিলাম, তবে পরে 5 মিনিট পরে ফোন করতে, হ্যাঁ ঠিক আছে। নেক্সট নেক্সট। কি আর কারো কোনো প্রশ্ন নাই? কি সবাই টায়ার্ড হয়ে গেছেন? রাত 10টা বাজে। না স্যার, টায়ার্ড হয়নি স্যার। স্যার আমার ক্লাসটা খুব ভালো লাগছে স্যার, ক্লাসটা খুব ভালো লাগছে আজকে স্যার। আমার কন্টাক্ট নাম্বার এখানে দেওয়া আছে। জি স্যার। আপনারা কখনো যদি এরপরও আমি বলি যে আপনারা যদি এরপরও যদি মনে করেন যে ফোন করা দরকার, ফোন নাম্বার আছে, আমাকে অনেকে আগে ফোন করেছেন আগের ক্লাসের পরেও। মেইল আছে, মেইল করতে পারেন, হোয়াটসঅ্যাপে পাঠাইতে পারেন, পাঠানোর মাধ্যমে আমরা আমরা করতে পারি। হুম? আমরা আর আমরা নিশ্চয়ই এখানে আরো কিছু প্রশ্ন এই চ্যাপ্টার ভিতরে আছে, আমরা আলাপ করব, লম্বা হয়ে যায় বিধায় আজকে এতগুলো সংযোজন করি না, কেন একসাথে অনেক কথা বললে এই কথাগুলো ক্যাচ করা মুশকিল। আমরা প্রতি সপ্তাহে যেহেতু করতেছি, আমরা এইটুকু করি যে এক সপ্তাহ ধরে আপনারা এটা পড়ার পরে বুঝবেন। আমরা আগামী সপ্তাহে এখান থেকে আরো কিছু জিনিস আমরা আমরা রিপিট করব। আপনারা যে কিছু জিনিস পান নাই, যেমন স্ট্যান্ড বাই লেটার অফ ক্রেডিট সহ আরো যদি কিছু জিনিস, সেগুলো আমি লিখিত আকারে আপনাদেরকে আবার দিব। হ্যাঁ, এখানে আরো কিছু কিছু বিষয় আছে, এগুলো আমরা আনবো। এবং আমরা 3 নম্বর মডিউলের কিছু জিনিস, আর নেক্সট আমাদের মডিউল গুলি তুলনামূলকভাবে এর চেয়ে ছোট, এই মডিউলের আরো কিছু জিনিস আসবো, এগুলি প্লাস ওটাকে সহ আমরা আগামী সপ্তাহে ইনশাল্লাহ আমরা ক্লাসে যাব। আর এর মধ্যে যদি এটা পড়তে যাই আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে, প্রশ্ন তৈরি হয়, তাহলে আপনারা করবেন, মানে আমাকে জানাবেন, জানাইলে আমরা আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমরা কি তাহলে আজকে শেষ করতে পারি? জি স্যার, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত।